প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা আমাদের মৌলিক গণিতের প্রাথমিক স্থিতি বিশ্লেষণ অধ্যায়ের একটা ব্যতিক্রমধর্মী ক্লাসে উপস্থিত হয়েছি। আমি ক্লাসটার নামই দিয়েছি আ পোস্টমর্টেম ক্লাস ১। আমাদের এরকম বেশ কয়েকটা পোস্টমর্টেম ক্লাস হবে এই অধ্যায়ের উপর। তো নাম শুনেই তোমাদের ভয় পাওয়ার কিছু নাই। আমরা আসলে আ ওই টাইপের পোস্টমর্টেম করব না। আমরা আমাদের ক্লাসের পোস্টমর্টেম করব মূলত। আজকের ক্লাসটা মূলত তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা আমার পূর্বে ১ থেকে ৮ পর্যন্ত ক্লাস ঠিকঠাকভাবে করেনি অথবা ওইখানে করলেও অনেক বিষয় এখনো অস্পষ্ট রয়ে গেছে। আজকে সেগুলোর সমাধান বা সুরাহা হবে ইনশাআল্লাহ। ১ থেকে ৮ পর্যন্ত সকল ক্লাসে আ ক্লাস যেটা ভুল ছিল সেটা ঠিক করে দিলাম। ১ থেকে ৮ পর্যন্ত ক্লাস সম্বন্ধে খুঁটিনাটি বিশ্লেষণ। ক্লাসটি মূলত অর্থনীতি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী এবং প্রিলি মাস্টার্স শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। আমরা এইখানে এই অধ্যায়ে আমরা এই পর্যন্ত যা করেছি তার মধ্যে একটা কথা আমরা সবসময় শুনেছি ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করো। কারণ এই ভারসাম্য অবস্থা বলতে কি বোঝায়? এই ভারসাম্য অবস্থা বলতে মূলত বোঝানো হয়েছে চাহিদা যোগানের সমতার মাধ্যমে দাম নির্ণয় করাকে। চাহিদা যোগানের সমতার মাধ্যমে দাম এবং পরিমাণ নির্ণয় করা যায়। দেখি আমরা যা করেছিলাম এই পর্যন্ত আমরা ভারসাম্য অবস্থায় D সমান S লিখেছিলাম। চাহিদা যোগান। আবার এই ক্ষেত্রকে আমরা অনেক সময় QD সমান QS ও লিখেছিলাম। এটাকে কখনো XD সমান XH ও লেখা যেতে পারে। খেয়াল করো ডিমান্ড সাপ্লাই, এটাও ডিমান্ড সাপ্লাই, এটাও ডিমান্ড সাপ্লাই। এগুলোর মাধ্যমে আমরা P সমান বের করেছি, Q সমান বের করেছি। ভারসাম্য দাম হচ্ছে P, ভারসাম্য পরিমাণ হচ্ছে Q। এইখানে এসে কোয়ান্টিটিটাকে X দিয়ে প্রকাশ করা হয়েছে। X তো এইখানে কোয়ান্টিটি X এবং Q মূলত একই কথা। যদি কখনো চাহিদা সমীকরণকে XG দিয়ে প্রকাশ করে অথবা XS দিয়ে প্রকাশ করে, তখন এখানে মূলত X দিয়ে কোয়ান্টিটিকে বোঝানো হচ্ছে। এটাই আমরা ধরে নিব। তারপর আমরা ছোটখাটো একটা চিত্র দেখে নেই। চিত্রের সাহায্যে আমাদের চাহিদা যোগানের সমতাটা কিভাবে দেখেছিলাম। আমি পূর্বেই বলেছিলাম আজকের ক্লাসটা মূলত বেসিক বিষয় নিয়ে আমি আলোচনা করব। এতদিন পর্যন্ত আমরা যা করেছি বা তোমাদের সাথে আমি তোমাদেরকে আমি যা অঙ্ক করিয়েছি সেগুলোই। এই যে ডিমান্ড এবং সাপ্লাই, পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুই হচ্ছে ভারসাম্য বিন্দু। এই যে এই বিন্দুতে ভারসাম্য দাম হয়েছে ওপি, পরিমাণ হয়েছে ওকে। ভূমি অক্ষে ও এক্স অক্ষ, ওয়াই অক্ষ। ভূমি অক্ষে সবসময় পরিমাণকে নির্দেশ করা হয়। লম্ব অক্ষে প্রাইসকে বা দামকে নির্দেশ করা হয়। এই ই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু। এই ই বিন্দুতে D সমান S, কারণ চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পরকে ছেদ করেছে।
২ টা রেখা পরস্পরকে যেখানে ছেদ করে ওইখানে তারা পরস্পর সমান হয়। এবং সমান হলে ওইখানে ওই যে এ এই দুটো চলকের আমরা মান পেয়ে যাব চাহিদা যোগান বা প্রাইস এবং কোয়ান্টিটি সমাধানের মাধ্যমে আরকি। গেল? তাতে কোনো অসুবিধা নেই আমাদের। এখন এই যে ভারসাম্য অবস্থা কখনো আমরা এই ধরনের চাহিদা যোগান সমীকরণে মাঝেমধ্যে ট্যাক্স বসিয়েছি আ অথবা ভৌতিকে দিয়েছি। তখন আমাদের ভারসাম্য সমীকরণগুলো AD সমান S এগুলো একটু পরিবর্তন হয়। যোগান সমীকরণ পরিবর্তন হয়। তখন QST হয়ে যায়, ST হয়ে যায়, XST হয়ে যাবে। যদি যোগান সমীকরণ পরিবর্তন হয়। কারণ যোগান সমীকরণ কখন পরিবর্তন হয়েছিল? যখন আমরা বিক্রেতার উপর কর বসিয়েছি অথবা ভৌতিকে দিয়ে থাকি। কিন্তু আমরা চাহিদা সমীকরণকেও পরিবর্তন করেছিলাম। কখন? যখন আমরা ক্রেতার উপর ট্যাক্স বসিয়েছিলাম। ওকে, ঠিক আছে। আমরা এগুলো আরেকটু আলোচনা করব ধারাবাহিকভাবে, কোনো সমস্যা নাই। এটাকে আপাতত আমি আমার ১ নাম্বার পয়েন্ট হিসেবে অভিহিত করলাম। আমরা আমাদের গুরুত্বপূর্ণ আলোচনার ২ নাম্বার পয়েন্টটাতে আসছি। দেখো এখন আমি কি লিখি তোমাদের জন্য। ভারসাম্য অবস্থায় চাহিদা এবং যোগানের সমতা হতে ভারসাম্য দাম P এবং ভারসাম্য পরিমাণ আমরা ভারসাম্য পরিমাণকে কি দিয়ে প্রকাশ করেছিলাম? Q, কোয়ান্টিটি নির্ণয় করতে হয়। আশা করি তোমরা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এই ভারসাম্য অবস্থায় কোন সমীকরণগুলো ব্যবহার করি? মূলত এটাই ব্যবহার করি। এখান থেকে আমরা P এবং Q এর মান পেয়েছি এতদিন আমরা যা অঙ্ক করেছিলাম ওইখানেই। এরপর যেই এই অবস্থা থেকে আমরা P এর মানটা পেয়ে থাকি। P এর মান নির্ণয় করার পর যে কথাটা তোমাদের অনেকের মনে থাকে না, একটু মিউট করে ফেলো। মান নির্ণয় করার পর যারা আমার পূর্বের ক্লাসগুলো করেছো তারা কিন্তু আমার এই কথাগুলো বুঝতেছো। এখন এই P এর মান আমরা কোথায় বসাবো? চাহিদা অথবা যোগানের যেকোনো একটা সমীকরণে বসালে হয়। D অথবা S এ বসিয়ে কোয়ান্টিটি এর মান নির্ণয় করা হয়। তাই তো? এই কাজটাই তো আমরা করেছি। আমরা এই অঙ্কগুলো কোথায় করেছিলাম? আমাদের আ ১, ২ ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নং ক্লাসে আমরা এই বিষয়গুলো দেখেছি। ক্লাসে আমরা এই ধরনের অঙ্কগুলো করেছি। তাই না? যেমন এই যে আমাদের যেমন দেখো আমরা এই আমাদের ১ নাম্বার অঙ্ক, ২ নাম্বার অঙ্ক, ৩ নাম্বার অঙ্কে এখানে ভারসাম্য দাম এবং P বের করেছিলাম। D সমান S এই সমীকরণ থেকে। এবং আমরা বলেছিলাম এই যে P এর মানটা আসবে সেটা D তে বসালে যেই মান আসবে, S এ বসালে সেই মান আসবে। ওকে, ঠিক আছে?
এরপর আমরা যে বাজার ভারসাম্য করেছি, আমাদের বাজার ভারসাম্য মূলত ২ ধরনের। ৩ নাম্বার পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট। বাজার ভারসাম্য ২ ধরনের। ১ নাম্বার হচ্ছে আংশিক, বাজার ভারসাম্য। এখন এই আংশিক বাজার ভারসাম্য কি? D সমান S অথবা QD সমান QS, যেখানে একটা চাহিদা সমীকরণ এবং একটা যোগান সমীকরণ থাকবে। একটা চাহিদা, একটা যোগান, একটা চাহিদা, একটা যোগান। আমরা এই ধরনের অঙ্কগুলো করেছি। আমরা ১ থেকে ৮ পর্যন্ত যে ১২ টা অঙ্ক করেছি, প্রত্যেকটাতে একটা চাহিদা সমীকরণ, একটা যোগান সমীকরণ ছিল। অর্থাৎ আমরা মূলত আংশিক বাজার ভারসাম্যের সমাধানই করেছি। তাহলে ২ নাম্বারটা একটু দেখে নেই। আমরা এখনো পর্যন্ত এই যে ২ নাম্বার যেটা, এটা আমরা এখনো করিনি। এটা আমরা করব। সামগ্রিক বাজার ভারসাম্য। এখন এই সামগ্রিক বাজার ভারসাম্য কি, এখানে একাধিক চাহিদা যোগান সমীকরণ থাকবে। যেমন QD1 সমান QS1। এটা হচ্ছে প্রথম বাজারের চাহিদা এবং যোগান। QD2 সমান QS2। এটা হচ্ছে দ্বিতীয় বাজারের চাহিদা যোগান। এই দেখো সামগ্রিক বাজার ভারসাম্য। তাহলে আমরা এই পর্যন্ত যা করেছি সবগুলো হচ্ছে আংশিক বাজার ভারসাম্য। আমাদের সামগ্রিক বাজার ভারসাম্য এখনো করা হয়নি। মূলত এই সামগ্রিক বাজার ভারসাম্য থেকে একটা অঙ্ক আসার সম্ভাবনা অনেক বেশি থাকে, যেটার জন্য ১০ নম্বর পেতে হয় বা যেটা করলে ১০ নম্বর পাওয়া যায়। তাহলে আমরা আমাদের এ আলোচনা বা আজকে পোস্টমর্টেম ক্লাসের ৩ নাম্বার পয়েন্টটাও শেষ করলাম। যা ইতিমধ্যে আমরা আমাদের যে অঙ্কগুলো করেছি, ওইখানে আমরা এই ধারণাগুলো ব্যবহার করে ফেলেছি। আজকে আমি সেগুলো একটু গুছিয়ে এনে দিচ্ছি। এরপর আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয় ট্যাক্স, যেটা আমরা করেছিলাম। কর কাকে বলে? ট্যাক্স দেখি, লিখে ফেলো আমার সাথে। সরকারকে বাধ্যতামূলকভাবে প্রদেয় অর্থ, যার বিনিময়ে সরকার কোনো সুবিধা দিতে বাধ্য থাকে না। তাকে কর বলা হয়। ট্যাক্স। আমি সংজ্ঞায় ব্যাখ্যায় আর যাব না। জাস্ট আমি সংজ্ঞাটা লিখলাম। তাহলে এই সংজ্ঞায় দেখা যাচ্ছে সরকারকে জনগণ বাধ্যতামূলক যে টাকা দেবে, যার বিনিময়ে সরকার কোনো সুবিধা দিতে বাধ্য থাকে না, তাকে কর বলা হয়। মূলত আমাদের এই প্রাথমিক স্থিতি বিশ্লেষণে কর এবং ভর্তুকি বিষয়ক অঙ্কে আমরা ব্যাপক পরিমাণে করেছি এবং সামনে আরো করতে হবে। তাহলে এবার আমরা এই ট্যাক্সের পোস্টমর্টমটা একটু করে নেই। কর, ট্যাক্স। কর ২ ধরনের। প্রত্যক্ষ কর, পরোক্ষ কর। এগুলো তোমাদের জানা প্রয়োজন। একের সাথে শিখে নাও।
অর্থনীতির শিক্ষার্থীদের এগুলো জানা খুবই দরকার। পরোক্ষ কর। প্রত্যক্ষ কর কাকে বলে? জনগণ মানে সংজ্ঞাটা হচ্ছে যে করে করাঘাত, করাপাত একই ব্যক্তির উপর আপতিত হয় তাকে প্রত্যক্ষ কর। করাঘাত এবং করাপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির উপর আপতিত হলে তখন তাকে পরোক্ষ কর বলা হয়। সংজ্ঞা বললাম, ব্যাখ্যায় যাচ্ছি না, আমার আপাতত ব্যাখ্যার দরকার নেই। কর লিখলাম, প্রত্যক্ষ কর, পরোক্ষ কর। পরোক্ষ করের আরেকটি অংশ হচ্ছে দ্রব্য কর। আচ্ছা, এই দ্রব্য করের আবার দুটো অংশ। কি দেখি? একক কর। এই শব্দটা আমি উল্লেখ করেছিলাম। মূল্যানুপাতিক কর। এবার তোমাদের একটু চেনা, চেনা লাগতেছে শব্দগুলো। এখন একক কর কোনটা ছিল? আমি ৳৩, ৳২ এরকম ট্যাক্স বসাইতাম না? ৳৩, ৳২ সোজাসুজি টাকার অঙ্ক উল্লেখ থাকতো। সেটা হচ্ছে একক কর। কি টাকা? আর মূল্যানুপাতিক কর মানে পার্সেন্টেজ। 5%, 10%। তাহলে দ্রব্য করের একটি হচ্ছে একক কর, যেখানে সরাসরি কত টাকা ট্যাক্স, ৳৩, ৳২, ৳৫ এরকম উল্লেখ থাকবে। আরেকটা হচ্ছে মূল্য আনুপাতিক বা পার্সেন্টেজ। 10%, 20% এরকম উল্লেখ থাকবে। এখন তোমাদের কিছুটা চেনা জানা লাগতেছে হয়তো। আরেকটু চেনা জানা ক্লিয়ার হবে। এই একক করের দুটো অংশ ছিল আমাদের। সেগুলো কি একটু দেখে নাও। একক কর ছিল ২ টা। একটা বিক্রয় কর, একটা ক্রয় কর। আরেকটা ক্রয় কর। দেখো তো মনে পড়ে কিনা? আমরা যখন বিক্রয় কর বসাতাম, তখন বিক্রেতার উপর কর বসাতাম তখন যোগান সমীকরণ পরিবর্তন হতো। ক্রেতার উপর কর বসালে তখন চাহিদা সমীকরণ পরিবর্তন হতো। মনে আছে কিনা তোমাদের? দেখো, বিক্রয় কর ৳৩ হলে আমরা যোগান সমীকরণ থেকে P থেকে ৩ বিয়োগ করতাম। ক্রয় কর ক্রেতার উপর ৳৩ কর বসালে আমরা চাহিদা সমীকরণের সাথে ৳৩ যোগ করতাম। ঠিক একইভাবে যে মূল্যানুপাতিক কর, এটারও দুটো অংশ, বিক্রয় কর এবং ক্রয় কর। টেনশনের কিছু নাই, আমি একটু পরে এগুলো ব্যাখ্যা করব। দেখো, বিক্রয় কর, ক্রয় কর। তাহলে এইবার পাশে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করে লিখে দেই তাহলে। বিক্রয় করে কোন সমীকরণ পরিবর্তন হয় বলেছিলাম? যোগান সমীকরণ পরিবর্তন হয়। ক্রয় করে চাহিদা সমীকরণ পরিবর্তন হয়। এইখানেও যোগান। আমরা আমাদের ফাইনাল জায়গায় চলে আসছি এবার তাহলে, তাই না? হ্যাঁ, আমরা ফাইনালি যেইখানে আমাদের প্রবলেম গুলো ক্রিয়েট হয় সেখানে চলে আসছি। তো ইতিমধ্যে আমি যেই গাছটা অঙ্কন করেছি সেই গাছটা একটু দেখে নেই। গাছটা শুরু হয়েছে ট্যাক্স দিয়া। ট্যাক্সের দুটো অংশ, প্রত্যক্ষ কর, পরোক্ষ কর। আমরা আজ পর্যন্ত যা অঙ্ক করেছি সবগুলো হচ্ছে পরোক্ষ কর বা দ্রব্য কর নিয়ে। এই পরোক্ষ কর বা দ্রব্য করের দুটো অংশ, একটা একক কর, একটা মূল্যানুপাতিক কর। একক কর মানে ৳২, ৳৩ বলে দিবে। মূল্যানুপাতিক কর মানে পার্সেন্টেজ বলে দিবে। একক কর ২ জনের উপর বসতে পারে, ক্রেতার উপর, বিক্রেতার উপর, অথবা ক্রয় কর বা বিক্রয় কর। মূল্যানুপাতিক কর দুটো, বিক্রয় কর, ক্রয় কর। এখন এগুলোর পরিবর্তনটা আমরা দেখব। তোমাদের যাদের পূর্বে এগুলো মনে রাখতে কষ্ট হতো, আশা করি এখন থেকে এই যে এই মুহূর্তে আমি যে পরিবর্তনগুলো দেখাবো, সেগুলো একটু ভালো করে খেয়াল করবা। আমাদের ৮ নাম্বার অঙ্কটা, ১২ নাম্বার অঙ্কটা
ঠিক আছে, আমরা তাহলে একটু এতদিন যা প্র্যাকটিস করেছিলাম ওগুলো দেখি। আমাদের ১২ নম্বর অঙ্কটা ৮ নং ক্লাসে আমাদের চাহিদা সমীকরণটা কিরকম ছিল? মনে আছে তোমাদের? অথবা থাকলে দেখে নাও। তোমাদের চাহিদা সমীকরণ ছিল কিউডি সমান ১২৫ মাইনাস 2p। 2p হ্যাঁ। যোগান সমীকরণ ছিল -45 ওয়াস 8p প্লাস, এই তো? দেখো, আমরা আমাদের এখান থেকে ভারসাম্য দাম এবং পরিমাণ বের করেছি কিভাবে? কিউডি সমান কিউএস। এইখান থেকে আমাদের পি এর মান আসছিল কত টাকা? ৭০ টাকা। 17 আর টাকা কিউ এর মান আসছিল 91 একক। 91 দেখো, আমরা এখানে এই যে ১ম পয়েন্ট আমি লিখে দিয়েছি। ভারসাম্য দেওয়া অবস্থা বলতে কি বোঝায়? ডি সমান এস, কিউডি সমান কিউএস, এক্সডি সমান এক্স থেকে আমরা পি কিউ এর মান বের করেছিলাম। তারপর পি এর যে মানটা আসে সেটা আমরা কিউডি অথবা কিউএস এর যেকোনো একটাতে বসিয়ে কিউ এর মান বের করেছিলাম। এবং এটা কিন্তু আমাদের আংশিক বাজার ভারসাম্য। কেননা এখানে একটা চাহিদা এবং একটা যোগান সমীকরণ আছে। তাই না? জি। এটার মাধ্যমে আমরা আমাদের আ কয় নাম্বার অঙ্কটা? এই দেখো। আমাদের এই ১২ নাম্বার অঙ্কে ১ নাম্বারটা সমাধান করেছিলাম ভারসাম্য দাম এবং পরিমাণ। P সমান ৭০, Q সমান 91 একক। এখন দেখো, বিক্রেতার উপর একক প্রতি ৳২ কর বসিয়েছি। এই যে ৳২ করে, এটা বলো তো একক কর নাকি মূল্যানুপাতিক কর এটা? একক কর। হ্যাঁ, একক কর। তাইলে এখন আমরা এই বিক্রেতার উপর একক কর বসালে কিভাবে সমীকরণ পরিবর্তন হয় সেটা একটু দেখে নেই। বিক্রেতার উপর, হ্যাঁ, ৳২ ট্যাক্স বসালে কোন সমীকরণ পরিবর্তন হবে? যোগান সমীকরণ। যোগান হুম। তাহলে নতুন যোগান সমীকরণের চেহারাটা আমরা একটু পরিবর্তন করে দেই। QST সমান -45 প্লাস 8p মাইনাস 2। আমরা এইভাবেই পরিবর্তন করেছিলাম। হ্যাঁ, 61 61। তাহলে দেখা যাচ্ছে আমরা এই যে বিক্রয় কর, তাও কোন ধরনের? একক কর। কয় টাকা বসিয়েছি? ৳২। 2 টাকা। বিক্রয় কর অথবা বিক্রেতার উপর বসাইছি। আমাদের যোগান সমীকরণ পরিবর্তন করেছি কিভাবে? এই যে যোগান সমীকরণটা দিলাম, ওইখান থেকে আমরা ৳২ বিয়োগ করে এটা নতুন যোগান সমীকরণ পেয়েছি। এই অবস্থায় ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করার জন্য আমরা কি ব্যবহার করব বলো তো? কিউডি সমান যোগান সমীকরণ করতে আসবে? হ্যাঁ। সেই কিউডি সমান কিউএস, যেটা সমাধান করতে গিয়ে ভেরি গুড আমরা পি এর মান পাবো। পি এর মান পেয়েছিলাম কত? মনে আছে তোমাদের? 18,6 টাকা। 6 টাকা। টাকা। আমরা কিউটি এর মান পেয়েছিলাম কত? 87 8 একক। হ্যাঁ। তাহলে আমরা কিউডি সমান কিউএসটি থেকে পি এর মান পেয়েছিলাম। সেই পি এর মানটা আমরা হয় কিউডিতে বসাবো, না হয় কিউএসটিতে বসিয়ে কিউটি এর মান পেয়ে গিয়েছি। তো দেখি আমরা আসলে এই ঘটনাটা ঘটিয়েছি কিনা। আমরা আমাদের কাঙ্ক্ষিত অঙ্কে চলে যাই। এই যে তোমাদের সামনে আ আমরা কিউডি সমান কিউএস, এখান থেকে পি এর মান বের করেছি ৳১৭। কথা বলতে পারতেছি না। তোমরা মিউট করবা না, আনমিউট করবা না অপ্রয়োজনে। ক্লিয়ার? আমরা কিউ এর মান পেয়েছি 91 একক। সেই পি এর মানটা আমরা চাহিদা সমীকরণ অথবা যোগান সমীকরণ যেকোনো একটাতে বসিয়ে
কেউ মানটা পেয়ে গিয়েছিলাম। এরপর ওই যে বিক্রেতার উপর ৳২ কর বসিয়েছি। কর বসানোর ফলে নতুন যোগান সমীকরণ আসছে। তো নতুন যোগান সমীকরণ এবং চাহিদার সমীকরণের ভারসাম্য অবস্থা থেকে আমরা পি এর মান পেয়েছি ৳১৮.৬ সেই পি এর মানটা আমরা চাহিদা অথবা নতুন যোগান সমীকরণ যেকোনো একটাতে বসিয়ে 87.8 একক ভারসাম্য পরিমাণ পেয়েছি। তবে আমরা অবশ্যই আ এই অঙ্কে কিউরিতে বসিয়েছি। কিউ যদি মনে করো কিউএসটিতে বসাবা তাহলে এই মানটাই আসবে। এই যে দেখো। তাহলে আমরা বিক্রেতার উপর ৳২ ট্যাক্স বসালে কিভাবে যোগান সমীকরণ পরিবর্তন হয় এবং ভারসাম্য দাম এবং পরিমাণের কি পরিবর্তন হয় সেটা দেখলাম। মজার বিষয় দেখো, আগে যে জিনিসের দাম ছিল ৳১৭ ট্যাক্স বসানোর আগে, ট্যাক্স বসানোর পর সেটার দাম বেড়ে ৳১৮.৬ হয়ে গিয়েছে। তার মানে ক্রেতা ৳1.6 বেশি দিয়েছে। কিন্তু সরকার ট্যাক্স বসিয়েছে ৳২। ক্রেতা যদি ৳1.6 দেয় তার মানে বিক্রেতা 2 - 1.6 সমান ৳0.4 দিয়েছে। অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা ভাগাভাগি করে সরকারকে ৳২ বুঝিয়ে দিয়েছে। কোনো সমস্যা নেই। এখন আমরা জানি সরকার ট্যাক্স বসায় রাজস্ব আহরণের জন্য। এই অঙ্ক থেকে বা এই সমস্যা থেকে সরকারের রাজস্ব কত হবে? রাজস্ব সমান রাত ট্যাক্স ইনটু কর পরবর্তী বিক্রয়ের পরিমাণ। এটাই গুরুত্বপূর্ণ। ট্যাক্স বসিয়েছে সরকার ৳২ করে। কর পরবর্তী বিক্রয়ের পরিমাণ হচ্ছে 87.8 একক। ফলে সরকারের মোট ইনকাম কত হয়েছিল? মনে হুম, আছে তোমাদের? ট্যাক্স জাস্ট। তাহলে সরকার এই অঙ্ক থেকে এত টাকা ইনকাম করেছে। আমরা দেখে নেই, আমরা যথাযথভাবে এখানে লিখেছি ভারসাম্য দাম, ভারসাম্য পরিমাণ। ওই যে বলেছিলাম ক্রেতা ৳১.৬ ট্যাক্স দিয়েছে। তাহলে বাকি ৳২ বে ক্রেতা যদি এত টাকা ট্যাক্স দেয়, মোট ট্যাক্স ৳২ থেকে 1.6 বিয়োগ করলে 0.4 সেটা বিক্রেতা দিয়েছে বলে আমরা বের করেছিলাম। সরকারের রাজস্ব আয় বের করেছিলাম ট্যাক্স ইনটু বিক্রয়ের পরিমাণ। ব্যাস হয়ে গেল। এই যে এটা আসলো। তাহলে আমরা ক্রেতার উপর ৳২ একক কর বসিয়ে এই সমস্যার সমাধান করেছি। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল মূল্যানুপাতিক কর। এই যে বিক্রেতার উপর 20% কর বসালে নতুন যোগান সমীকরণ কিরকম হবে? এই যে যোগান সমীকরণের চেহারা QHT সমান -45 + 8 * P মাইনাস, আমি আরেকবার লিখে দেখাচ্ছি। টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স বসালে তাও কোন সমীকরণ পরিবর্তন হবে বলো তো? নতুন যোগান সমীকরণ। নতুন যোগান সমীকরণ আমাদের তাও QST সমান -45 + 8 কি লিখবো বলো তো? P মাইনাস আমরা দেখতে পাচ্ছি আমরা যখন বিক্রেতার উপর 20% অর্থাৎ মূল্যানুপাতিক কর, যেটা আমরা অলরেডি এখানে একবার দেখিয়েছি। এই যে বিক্রেতার বিক্রেতার উপর একবার একক কর বসিয়েছি, আরেকবার মূল্যানুপাতিক কর। ওই যোগান সমীকরণই পরিবর্তন হচ্ছে। ফলে আমাদের যোগান সমীকরণটা যেই যোগান সমীকরণটা ছিল মূলত এটা। এই যে এই যোগান সমীকরণটা সরি এটাই। এখানে মূল্যানুপাতিক কর বসিয়েছি কত পার্সেন্ট? 20%। এই 20% বসানোর ফলে আমরা কি করেছিলাম? P থেকে ১০০ ভাগের 20 ইনটু P বিয়োগ করেছি। এটার ব্যাখ্যা আমরা পূর্বেও দিয়েছি। কেন 20% হলে P থেকে ১০০ ভাগের 20 ইনটু P বিয়োগ করতে হয়। তারপর আমি আরেকবার বলছি, এই 20% হচ্ছে P এর 20% সমান P ইনটু ১০০ ভাগের 20 সমান ১০০ ভাগের 20 ইনটু P। এইজন্য এটা এভাবে লিখতে হয়।
ফাইনালি আমরা নতুন যোগান সমীকরণ পেয়েছি। ওই যে ১ম এই ১ নাম্বার পয়েন্টে লিখেছিলাম চাহিদা যোগানের সমতা। চাহিদা সমীকরণ পুরনোটা, যোগান সমীকরণ হচ্ছে নতুনটা। এইখান থেকে আমরা ভারসাম্য দাম পেয়েছি P সমান ২০.২৩ টাকা। ভারসাম্য পরিমাণ K সমান ৮৪.৫২ একক। দেখা যাচ্ছে স্বাভাবিক অবস্থায় যেই দামটা ৳১৭ ছিল সেটার দাম বেড়েছে এবং পরিমাণ কমেছে। অর্থাৎ ট্যাক্স বসালে পণ্যের দাম বাড়ে, ভারসাম্য পরিমাণ কমে, এটা আমরা বের করতে পেরেছি। এবং এই প্রশ্নের সমাধান আমাদের কোথায় ছিল? এই যে আমাদের এই প্রশ্নের সমাধান হচ্ছে এই যে এটাই। আমাদের বিক্রেতার উপর 20% কর বসানোর পর আমরা ভারসাম্য দাম, পরিমাণ এভাবে বের করেছিলাম। ওই যে তারপর বের করেছিলাম কর আরোপের পূর্বে দাম, কর আরোপের পরে দাম হয়েছে এত টাকা, তার মানে দাম এত টাকা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ যেটা বেড়েছে সেটা ক্রেতা টাকা বেশি দিয়েছে। এখন একক প্রতি কর, এটাও আমি একটু বলে দেই। জিনিসটার দাম ছিল ২০.২৩ টাকা। তুমি কিনতে গিয়েছো, ওটার উপর 20% ট্যাক্স বসাইছে। মোট ট্যাক্স আসছে ৪.০৪ টাকা। এখন এই টাকা থেকে তুমি ক্রেতা এত টাকা দিয়ে দিয়েছো। অর্থাৎ সরকার মোট টাকা বুঝে নিবে 20%। 20% মানে ৪.০৪ টাকা আসছে। আমার মনে হয় এটা তোমরা বুঝতে পেরেছো ৪.০৪ টাকাটা কেন আসলো। বিক্রয় মূল্য ২০.২৩ টাকা। এই যে এটাও 20%, এটার উপর 20% ট্যাক্স বসিয়েছে। এই টাকাটা মোট ট্যাক্স আসছে। এই টাকা ৩.২৩ অংশ ক্রেতা দিয়ে দিয়েছে। তার মানে বাকিটা অবশ্যই বিক্রেতা দিয়েছে। আমরা এটা বের করেছিলাম। আরেকটা বিষয়, সরকারের রাজস্ব আয় কত? মূল্যানুপাতিক কর বসানো হলে রাজস্ব আয় কত হবে? ওই যে বলেছিলাম রাজস্ব আয় ট্যাক্স ইনটু পি ইনটু কিউ। ট্যাক্স হচ্ছে 20%, পি হচ্ছে ২০.২৩ টাকা, কিউ এর মান এত। ওই দেখো এই দুটোটা গুণ করলে এই ৪.০৪ টাকা আসছে এটাই। এই যে প্রতি একক প্রতি মোট ট্যাক্স ৪.০৪ এটা আসছে। ফাইনালি এটার সাথে পরিমাণ গুণ দিয়ে আমরা মোট ট্যাক্সের পরিমাণটা পেয়ে গেলাম। এই মূল্যানুপাতিক কর এবং একক করের পার্থক্য হচ্ছে এইখানে। আমরা একক করের ক্ষেত্রে ২ টাকা বা ৩ টাকা বলে দেই। মূল্যানুপাতিক করে আমরা সেটা বলি না। আমরা পার্সেন্টেজ বলে দেই। পার্সেন্টেজ বলার ফলে বিক্রয় মূল্যের 20% সমান কত টাকা সেটা ব্যয় করতে হয়। ওটাই ছিল আমাদের একক প্রতি ট্যাক্স। এই যে একক প্রতি ট্যাক্স। কিছু বলবা? স্যার আমি সেকেন্ড লাইনটা বুঝি নাই, আবার একটু বুঝিয়ে দেন। কোথায়? কিসের সেকেন্ড লাইন? এর আগের পেজে। এখানে? হ্যাঁ, হ্যাঁ, এই এটা বোঝো নাই? বুঝি নাই। এটা আবার এই বলুন। কি বলো? তুমি কি আমার আগে রেকর্ড ক্লাস করো নাই তাহলে? কে বলতেছো? তোমার নাম বলো, তোমার শাস্তির ব্যবস্থা আছে। স্যার করছি। তাইলে? না স্যার বলা আমি হচ্ছে যে ২০ কে ১০০ দিয়ে ভাগ করলে 0.2 পি এটা কোনো কথা? ২০ কে ১০০ দিয়ে ভাগ করলে 0.2 আসবে। তারপর টা অলওয়েজ মানে সাইডে 1.6 না, এটা তো সংশোধন আচ্ছা দেখি বলি তাহলে। পি এর সাথে 8 গুণ করলে 8p প্লাস আর মাইনাস আর মাইনাস। 8 এর সাথে 0.2 গুণ করলে 1.6p। 8p থেকে 1.6 অর্থাৎ 8 থেকে 1.6 বিয়োগ করলে 6.4p হয়। আর কোনো কথা নেই। তাহলে এখন রাজস্ব আয়, সরকারের রাজস্ব আয় কত হবে? সূত্র কি লিখলাম? T% ইনটু পি ইনটু কিউটি। T% ছিল 20%, দাম ছিল 20.23, কিউটি এর মান হচ্ছে এটা। ফাইনালি মানটা কত আসছিল? ৩৪১.96। 96 ছিল না। এটা আমরা মূলত আমাদের ৮ নাম্বার যে ক্লাসটা ছিল ১২ নম্বর অঙ্ক, ওটার আলোকে আমি ব্যাখ্যা করতেছি। ঠিক আছে? তাহলে আমরা এটাও দেখলাম, অর্থাৎ বিক্রেতার উপর আমরা ২ ধরনের ট্যাক্স বসানোটা দেখে ফেলেছি। একটা বিক্রয় কর, একটা মূল্যানুপাতিক কর। একক কর,
মূল্যানুপাতিক। এখন ক্রেতার উপর বসাবো। ক্রেতার উপর আমরা একবার একক করে বসাবো। সেক্ষেত্রে চাহিদা সমীকরণ পরিবর্তন হবে। আরেকবার মূল্যানুপাতিক করে বসাবো। সেক্ষেত্রে চাহিদা সমীকরণ পরিবর্তন হবে। আমরা আমাদের চাহিদা যোগান সমীকরণ এটাই ঠিক রাখতেছি। এটা কোনো পরিবর্তন করছি না। তোমরা কি বিষয়গুলো বুঝতে পারতেছো ঠিকঠাক? বিশেষ করে বুঝবা কারা যারা আগের ক্লাসগুলো করেছো, আমার কথা শুনেছো। বুঝতেছো? জি। ওকে। জি স্যার। -45 প্লাস 8p না? এখন আমরা ক্রেতার উপর কয় টাকা ট্যাক্স বসাইতে পারি একটু দেখে নেই। এই যে, এই যে অঙ্কটা আমাদের ক্রেতার উপর ৳2 ট্যাক্স বসাই। আচ্ছা, এই যে ক্রেতার উপর ৳2 ট্যাক্স বসাবো, এটা কোন ধরনের কর? একক কর নাকি মূল্যানুপাতিক কর? একক একক কর। ক্রেতার উপর ট্যাক্স বসালে কি আমাদের চাহিদা সমীকরণ পরিবর্তন হবে না যোগান সমীকরণ পরিবর্তন হবে? হ্যাঁ, চাহিদা সমীকরণ পরিবর্তন হবে এবং সেক্ষেত্রে পি এর সাথে আমরা যোগ করব। ঠিক এটাও হচ্ছে ক্রেতার উপর 20% বসিয়েছি, এটা হচ্ছে মূল্যানুপাতিক কর। সেম কাহিনী। চাহিদা সমীকরণ পরিবর্তন হবে এবং যোগ হবে পি এর সাথে। তাহলে আমরা যথারীতি করে ফেলি। ক্রেতার উপর 20% ট্যাক্স বসালে কোন সমীকরণ পরিবর্তন হবে? নতুন চাহিদা চাহিদা সমীকরণ। নতুন নতুন চাহিদা। চাহিদা সমীকরণ। ভেরি গুড। আমাদের চাহিদা সমীকরণ আগে ছিল কিউডি, আমরা ওটাকে ট্যাক্স বসানোর ফলে কিউডিটি বললাম। 125 মাইনাস 2, এই যে দেখো পি প্লাস 2, 125 মাইনাস 2p মাইনাস 4, 121 মাইনাস 2p। এই হচ্ছে আমাদের নতুন চাহিদা সমীকরণ। এখন ভারসাম্য অবস্থায় চাহিদা সমান কি বলতো? যোগান। আর এখানে তো 20% দিছেন ও প্রশ্নে। 20% দিয়ে বলছি না? তাহলে আচ্ছা। তাইলে সংশোধন করে দেই। 20% আমি ৳2 বলে দেই। কি বলো? ৳2। এখন ঠিক আছে। কিউডিটি সমান কিউএস। এইখান থেকে আমাদের ভারসাম্য দাম কত আসবে? আমাদের এখান থেকে পি এর মান আসবে। দেখি আমরা আমাদের পূর্বের সমাধানে দেখে নেই। 15 পি এর মান আসছে 16.6, কিউ এর মান আসছে 87.8। টাকা। হুম, হুম। 87.8 একক। এই হচ্ছে আমাদের ভারসাম্য দাম এবং পরিমাণ। তবে এখানে একটা মজার বিষয় ছিল। স্বাভাবিক অবস্থায় আমাদের এইখানে ভারসাম্য দাম কত ছিল? ৳17। কিন্তু ট্যাক্স বসানোর পর আমরা জানি দাম বাড়ে। এইখানে কত আসছে? 16.6। ক্রেতা জিনিসটা কয় টাকা দিয়ে কিনে নিবে? 16.6 এর সাথে ৳2 যোগ করবে। ৳18.6 দিয়ে মূলত ক্রেতা কিনে নিবে। ভারসাম্য দাম ৳16.6, ঠিক আছে। কিন্তু আমরা ট্যাক্সটা অর্থাৎ গভর্নমেন্ট ট্যাক্সটা বসিয়েছে ক্রেতার উপর। তাহলে জিনিসটার দাম যদি ৳16.6 হয়, এখন এই ৳16.6 দিয়ে যখন তুমি ক্রেতা কিনতে যাবা সাথে ৳2 দিবা। ৳18.6 দিবা। দেখো তাহলে ৳18.6 হলে আগে জিনিসটা কিনতে কয় টাকা দিয়ে? ৳17 দিয়া। এখন কিনবা কয় টাকা দিয়ে? 18 হ্যাঁ, ৳18.6। তাহলে ক্রেতা আসলে কয় টাকা দিয়ে জিনিসটা কিনে নিবে? 18.6। তাহলে ক্রেতা কয় টাকা বেশি দিচ্ছে? ৳1.6। তাহলে মোট ট্যাক্স ৳2। ক্রেতা যদি 1.6 দেয় বাকিটা কে দিবে? বিক্রেতা দিবে। গল্প আগের মতোই। দেখি আমরা একটু দেখে নিই। এই যে ভারসাম্য দাম এত আসছে, ভারসাম্য পরিমাণ এত আসছে। যেহেতু ক্রেতার উপর একক প্রতি ৳2 কর বসানো হয়েছে, সেহেতু ক্রেতা 16.6 প্লাস 2 সমান ৳18.6 ট্যাক্স প্রদান করবে। আরো মজার বিষয়, ক্রেতা ৳18.6 যেহেতু ট্যাক্স দিচ্ছে,
মূল্য পরিশোধ করতেছে তাহলে ক্রেতা ট্যাক্স দিচ্ছে 18.6 মাইনাস 17 সমান 1.6 টাকা। এবং বিক্রেতা দিচ্ছে ওই যে মূল ট্যাক্স বা মোট ট্যাক্স ৳2 ওইখান থেকে 1.6 বিয়োগ করার পর 0.4 আসছে। এভাবে আমরা বের করেছি। তবে এখানে একটা মজার বিষয় তোমাদের মনে আছে কিনা জানি না। আমি বলেছিলাম ক্রেতার উপর কয় টাকা ট্যাক্স বসাইছি? ৳2 তখন বিক্রয় মূল্য কত আসছে? বা ক্রয় মূল্য 18.6 বিক্রয়ের পরিমাণ 87.8 একক। বিক্রেতার উপরও যখন আমরা ৳2 কর বসিয়েছিলাম তখনও বিক্রয় মূল্য ভারসাম্য দাম আসছিল এত, পরিমাণ আসছিল এত। মনে আছে? বলছিলাম। অর্থাৎ একক কর ক্রেতার উপর বসাও বা বিক্রেতার উপর বসাও, ফলাফল একই আসবে। কথাটা মনে থাকবে? আসছে না? ফলাফল একই আসছে। আমরা আমাদের পূর্বাঙ্কে সেটা বলেছিলাম। রাজস্ব আয়, ট্যাক্স ইনটু কোয়ান্টিটি। ট্যাক্স ৳2 কোয়ান্টিটি মানে এখানে কোনটা ট্যাক্স বসানোর পরে যেই বিক্রয়ের পরিমাণটা পাওয়া গেছে সেটাই। 175 5.6 লিখে ফেলি একটু। রাজস্ব আয় সমান ট্যাক্স ইনটু কোয়ান্টিটি। কোয়ান্টিটি কোনটা? ট্যাক্স বসানোর পর এটা 2 ইনটু 87.8 গুণ করলে কত আসছে? 175.6 টাকা। দেখো, এইখানে সরকার রাজস্ব আয় যা, ওই বিক্রেতার উপর ৳2 কর বসানোর পরও সরকার রাজস্ব আয় সেম, ফলাফল সেম। ওকে ফাইন। এখন আমরা যদি ক্রেতার উপর 20% ট্যাক্স বসাই তখন কি হবে? নতুন যৌবন সমীকরণ হবে। তখন কোন সমীকরণ? নতুন চাহিদা সমীকরণ। চাহিদা সমীকরণ। CUDT 125 মাইনাস 2 ইনটু P প্লাস এই তো নাকি? যারা এটা জানো না একটু দেখে নাও। 125 মাইনাস 2P মাইনাস হুম, 2P মাইনাস 0.4P। দেখো তো আমাদের এই হিসেব নাটিকা, এই যে আমরা আগে এই লাইনগুলো লিখেছিলাম। এটা এসেছিল আমাদের 125 মাইনাস 2.4 p এই হচ্ছে আমাদের নতুন চাহিদা সমীকরণ। এখন ভারসাম্য অবস্থা কি হবে? ওই যে পুরনো কাহিনী, নতুন চাহিদা সমান যোগান। এইখান থেকে আমাদের পি এর মান কত আসবে? মনে আছে কারো? দেখে নেই। এই যে কিউডিটি সমান কিউএস 16.34, পরিমাণ আছে 85.78। 87.878 না? হয়ে গেল। এই যে ও 85.78 এখন রাজস্ব আয়টা আমরা কিভাবে বের করেছিলাম? এই যে রাজস্ব আমি আর বের করে দেখাচ্ছি না, এখান থেকে দেখিয়ে ফেলতেছি। রাজস্ব আয়। তবে রাজস্ব আয় বের করার পর তার চেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ ছিল আমাদের বিক্রয় মূল্য পেয়েছে তো ৳16.34। এখন যেহেতু ক্রেতার উপর ট্যাক্স বসিয়েছে 20%,
এই ১৬.৩৪ এর 20% সমান মোট ট্যাক্স হচ্ছে ৩.২৬৮ টাকা। এটা ক্রেতা অতিরিক্ত দিবে। অর্থাৎ এই ১৬.৩৪ টাকা যেটা ভারসাম্য দাম পেয়েছিলাম, সেটার সাথে ক্রেতা অতিরিক্ত 20% এত টাকা দিবে এবং মোট এত টাকা পরিশোধ করবে। তার মানে যে জিনিসটার দাম ৳১৭ ছিল সেটা এখন ক্রেতা ১৯.৬০৮ টাকা দিয়ে কিনে নিবে। এই যে ৳১৭ জিনিস ১৯.৬০৮ টাকা দিয়ে কিনে নিচ্ছে বিধায় যেই ২.৬০৮ টাকা ক্রেতা বেশি দিচ্ছে সেটা মানে ক্রেতা ট্যাক্স দিচ্ছে। তাহলে ক্রেতা যদি এতটুকু পরিমাণ ট্যাক্স দিয়ে দেয়, আমাদের মোট ট্যাক্স ছিল হচ্ছে এটা। তাহলে এই মোট ট্যাক্স থেকে ক্রেতার অংশ বিয়োগ করলে বাকিটা অবশ্যই বিক্রেতাদের। এটা আমরা বুঝে নিলাম। এখন আমার বের করতে হচ্ছে সরকারের রাজস্ব আয় কত। যেহেতু পার্সেন্টেজ বা মূল্য আনুপাতিক ট্যাক্স ইনটু পি ইনটু কিউ। ট্যাক্স 20%, পি এত, পরিমাণ এত। আবার আমরা জানি ট্যাক্স এবং পি গুণ করলে 3.268 অর্থাৎ ওই যে সরকারের একক প্রতি মোট রাজস্ব সেটা ফিরে আসছে। এখন ফাইনালি আমরা সরকারের মোট রাজস্ব পেলাম ৳২৮০.১৩ টাকা। তারপর আমি তোমাদের সুবিধার জন্য একটু লিখে দেখাচ্ছি ট্যাক্স কত পার্সেন্ট? টি% ইনটু পি ইনটু কিউ। 20% ইনটু পি এর পি কত ছিল আমাদের? ১৬.৩৪ না, এই ১৬.৩৪ এর 20% এই যে ১৬.৩৪ এর 20% এটা তো লাগবে নাকি? মূল্যায়নের প্রতিকূল না? মূল্যায়নের প্রতিকূল হলে পার্সেন্টেজ দিয়ে ১৬.৩৪ এর 20% ৩.২৬৮ টাকা। এটা আবার ১৬.৩৪ অর্থাৎ যেই টাকাটা ভারসাম্য ছিল দাম ছিল ওটার সাথে এটা যোগ হবে। মূল টাকা হচ্ছে ১৯.৬০৮ টাকা। এটা দিয়ে ক্রেতা কিনে নিবে। ১৯.৬০৮ ইন্টু বিক্রয়ের পরিমাণ 85.78 গুণ করলে ফাইনালি এই মানটাই আসবে ৳২৮০.১৩ টাকা। এই হচ্ছে সরকারের মোট রাজস্ব। তাহলে আমরা দেখলাম ক্রেতার উপর ট্যাক্স বসানোর চাহিদা সমীকরণ পরিবর্তন হয় এবং কিভাবে আমরা ভারসাম্য দাম এবং পরিমাণ বের করব। এখন ফাইনালি আমাদের আরেকটা আছে কি সেটা বলো তো? ভর্তুকি। ভর্তুকি দিলে কোন সমীকরণ পরিবর্তন হবে? নতুন যোগান সমীকরণ পরিবর্তন হবে। কিছু কেউ ইয়ে অরমিরানি অবমি যেমন আমরা আমাদের এই অঙ্কে কয় টাকা হ্যাঁ? এটা ভাইয়া ভর্তুকি দিলে কি সবসময় যোগান সমীকরণ মানে পরিবর্তন হ্যাঁ, ভর্তুকি দিলে সবসময় যোগান সমীকরণই পরিবর্তন হবে সবসময়। আচ্ছা। আমরা ইতিমধ্যে কয়টা নিয়ম লিখেছি? আমরা এগুলো একটা মার্ক মানে একটা ধারাবাহিক ৩ টা লিখলাম। চাক ১০০ ওকে, আমরা এটাকে বিক্রেতার উপর বসিয়েছিলাম না? এটাকে আমরা ৪ নাম্বার বলে অভিহিত করতে পারি। তারপর আমরা ক্রেতার উপর বসিয়েছি। এটাকে আমরা ৫ নাম্বার বলে অভিহিত করতে পারি, তাই না? ক্রেতারটা। ফাইনালি আমরা ভর্তুকি 6 আমাদের চাহিদা যোগান সমীকরণের পরিবর্তন QST টি হবে না সাবসিডি। ভর্তুকি দিয়ে কি বুঝিয়েছিলাম? SB। কিভাবে করেছিলাম পরিবর্তনটা? আমাদের যোগান সমীকরণ ছিল -45 প্লাস 8 পি এর সাথে কি হবে? 2 ৳২ বসিয়েছিলাম না ৳৩ বসিয়েছিলাম বলো তো? টাকা টাকা ৳৩ আমার মনে হয় এটা একটু ভুল করেছিলাম। আমাদের মূল অঙ্কে আমরা ৳৩ ভর্তুকি বসিয়েছিলাম। তাই না? এই জায়গায় সংশোধন করা ছিল ৩ হবে। ৩ হলে এটা ক্যালকুলেশন করলে কত হয় এটা? মনে আছে? যা হয় আরকি, তাই না? ৳৩ ভর্তুকি বসিয়েছিলাম।
এই যে আমার এখানে 87.4 কত ছিল? 287.4 টাকা। অর্থাৎ সরকার এত টাকা ভর্তুকি দিয়েছিল। ভর্তুকি দেওয়ার পর ভারসাম্য আমার ছিল কত? কিউডি সমান কিউএস এসবি। এই যে ভারসাম্য অবস্থা থেকে পি এর মান কত আসছিল? 14.6 টাকা। দাম কমে গিয়েছিল। আমরা বলেছিলাম ভর্তুকি দিলে দাম কমে যাবে। এই যে পরিবর্তনটা আমি দেখাই ৩ টাকা ভর্তুকি দেওয়া হলেই আমাদের নতুন যোগান সমীকরণ, তাই না? সাউন্ড বন্ধ করে একটু। ৩ টাকা ভর্তুকি দেওয়া হলে আমাদের নতুন যোগান সমীকরণ কি আসবে? এই যে ৩ যোগ করেছি ফাইনালি এটা আসছে চাহিদা সমান নতুন যোগান সমীকরণ থেকে আমরা পি এর মান পেয়েছি 14.6 টাকা। সেই পি এর মানটা চাহিদা অথবা নতুন যোগান সমীকরণে বসালে এই মানটাই আসবে। আমরা চাহিদা সমীকরণে বসিয়েছিলাম। দেখা যাচ্ছে ফাইনালি ভর্তুকি দিলে দাম কমে, ভারসাম্য পরিমাণ বৃদ্ধি পায় এবং ভর্তুকি দেওয়া মানে সরকারের রাজস্ব ব্যয়। ৩ টাকা ভর্তুকি দিয়েছিল, ৩ দিয়ে আমরা এটাকে গুণ দিয়ে ফাইনালি এত টাকা পেয়েছি। আমরা পূর্বের অঙ্কে ভুলে মনে হয় ২ বসিয়েছিলাম। পি এর মান ১৪ কত বলো তো? 14.6 টাকা। কিউ কত ছিল? 95.8 কিউ একক। তারপর সুতরাং রাজস্ব ব্যয় ভর্তুকি দিলে কি আয় হয় না ব্যয় হয়? হয় 3 ইন্টু 95.8 সমান ২০০ কত বললা? 287.4 টাকা। এই হচ্ছে সরকারের রাজস্ব ব্যয়। তো এখন আমরা যদি এই যে ৩ টাকা বললাম না, এই ৩ টাকা যদি 3% হতো তাহলে এখানে ১০০ ভাগের ৩ ইন্টু পি হতো, এই তো? আর তো কিছু না। এটা যদি মূল্যানুপাতিক হয়ে যেত তাহলে এই জায়গায় ১০০ ভাগের ৩ ইন্টু পি এটাই তো হতো নাকি? এসব কিছু তো সবই একই রকম থাকতো। তো এইখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি। আমরা বলেছিলাম ট্যাক্স দিলে কি হয়? ট্যাক্স বসালে দাম বাড়বে, পরিমাণ কমবে, তাই না? ভোক্তা বা ক্রেতা ক্ষতিগ্রস্ত হবে, তাই তো? অর্থাৎ ট্যাক্স বসালে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। দাম বেড়ে গেলে কম কিনতে পারবে ক্রেতাগণ। ফলে এটা হলো ক্রেতা ক্ষতিগ্রস্ত হওয়া। আর ভর্তুকি দিলে দাম কমে যাবে। পরিমাণ বেড়ে যাবে। ভারসাম্য পরিমাণ বেড়ে যাবে। হ্যাঁ, ক্রেতা বা ভোক্তা লাভবান হবে। এই ছিল মূলত আজকে আমাদের ক্লাস। আমরা চেষ্টা করেছি এতদিন পর্যন্ত আমরা যা করেছি যে বিষয়গুলো আমাদের ছিল সেগুলো একটু আমরা আমাদের মতো সমাধানের চেষ্টা করেছি। কি বলো, তাই না? এই তো। এগুলোই তো ছিল আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। এতদিন পর্যন্ত আমরা যা করেছি। তাই তো? জি স্যার। যদি এগুলোই আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হয়, আমরা একটু প্রথম থেকে আরেকবার ২ মিনিট দেখে যাই আমরা যা করেছি। আমাদের আজকের ক্লাস ছিল মৌলিক গণিতে প্রাথমিক স্থিতি বিশ্লেষণের, যেটাকে আমি নাম দিয়েছি পোস্টমর্টেম ক্লাস। আসলেই আমরা পোস্টমর্টেম করেছি। কতটুকু পর্যন্ত ১ থেকে ৮ পর্যন্ত যে ১২ টা অঙ্ক করেছিলাম, সেগুলো খুঁটিনাটি বিশ্লেষণ করেছি মূলত। এই ক্লাসটি প্রিলি মাস্টার্স অর্থনীতি বিভাগ এবং অর্থনীতি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য ছিল এবং এই বেসিক বিষয়গুলো অর্থনীতির সকল শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। ভারসাম্য অবস্থা কি বলতে সেটা আমরা ১ নাম্বার পয়েন্টে আলোচনা করেছি। ভারসাম্য অবস্থায় কিভাবে দাম এবং পরিমাণ নির্ণয় করতে হয় যেগুলো আমরা এতদিন করে আসছি,
সেটা আমরা এই পয়েন্টে আলোচনা করেছি এবং প্রাসঙ্গিক ক্লাস ছিল আমাদের ১, ২, ৩ নাম্বার ক্লাস। আমরা বাজার ভারসাম্যকে ২ ধরনের জেনেছি। আংশিক বাজার ভারসাম্য, সামগ্রিক। আমরা এতদিন পর্যন্ত আংশিকটাই করেছি। সামগ্রিকটা আমরা আজকে দিয়ে করব। আমরা ট্যাক্স কি জেনেছি? ট্যাক্সে যে ট্রি গাছ, সেই গাছটা আমরা জেনেছিলাম। আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল একক কর, মূল্য আনুপাতিক কর, বিক্রয় কর, ক্রয় কর। বিক্রয় কর, ক্রয় কর। তো আমরা বলেছি একক কর বিক্রেতার উপরও হইতে পারে, ক্রেতার উপরও হইতে পারে। মূল্য আনুপাতিক কর বিক্রেতার উপরও হইতে পারে, ক্রেতার উপরও হইতে পারে। তবে বিক এখানে একটা মজার বিষয়। অঙ্কে যদি কোন ট্যাক্স কার উপর কর বসানো হয়েছে এটা ক্লিয়ার উল্লেখ না থাকে তাহলে সেটাকে বিক্রয় কর হিসেবে ধরে নেওয়া যায়। বিক্রয় কর বসালে যোগান সমীকরণ পরিবর্তন হবে, ক্রয় কর বসালে চাহিদা সমীকরণ পরিবর্তন হবে। এভাবে আমরা আমাদের ৮ নম্বর ক্লাসের যে ১২ নম্বর সমস্যাটা ছিল ওইটার আলোকে আমরা ভারসাম্য দাম এবং পরিমাণ বের করেছি। বিক্রেতার উপর একবার ২ বার ট্যাক্স বসিয়ে কিভাবে ভারসাম্য দাম এবং পরিমাণ বের হয়েছে, সরকারের রাজস্ব আয় কত হয়েছে সেটা দেখেছি। বিক্রেতার উপর একবার মূল্য আনুপাতিক কর বসিয়ে কিভাবে যোগান সমীকরণ পরিবর্তন হবে, ওইখান থেকে ভারসাম্য অবস্থায় কিভাবে দাম এবং পরিমাণ বের হয় সেটা আমরা দেখেছি। একত্রে রাজস্ব আয় কত হয় সেটাও দেখেছি। আমরা আবার ক্রেতার উপর ৳২ অর্থাৎ একক কর বসিয়ে ভারসাম্য দাম এবং পরিমাণ বের করেছি এবং এখানে একটা জিনিস দেখালাম, ক্রেতার উপর যদি একক কর ৳২ হয় এবং বিক্রেতার উপরও যদি একক কর ৳২ হয়, করের পরিমাণ যদি সমান হয়, শেষ পর্যন্ত ভারসাম্য দাম এবং পরিমাণ অপরিবর্তিত থাকে, সরকারের রাজস্ব আয় অপরিবর্তিত থাকে অর্থাৎ ফলাফল একই থাকে। এখানে একটা মজার বিষয়, আমরা ভারসাম্য দাম পেয়েছিলাম ৳১৬.৬। এটার সাথে কিন্তু আমরা ৳২ যোগ করেছি। কোন ৳২? যে সরকার ক্রেতার উপর বসিয়েছে সেটা। এবং এটা কিন্তু খেয়াল রাখবা বিষয়টা। ঠিক আছে। এরপর আমরা রাজস্ব আয় বের করেছি। ওকে ফাইন। ক্রেতার উপর আমরা মূল্যানুপাতিক কর বসিয়েছি এবং ক্রেতার উপর কর বসাতে গিয়ে আমরা কিন্তু চাহিদা সমীকরণ পরিবর্তন করেছি। এইখানেও আমরা চাহিদা সমীকরণ পরিবর্তন করেছি এবং সেটা যোগ করেছি। এখানে আমরা যোগ করেছি। ফাইনালি এখানে ভারসাম্য দাম এবং পরিমাণ বের করেছি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মূল্য আনুপাতিক কর বসানোর পর ১৬.৩৪ এর 20% বসিয়ে আমরা মনে হয় 3 পয়েন্ট কত পেয়েছিলাম সেটাই এটার সাথে যোগ করে মূলত দামটা পেয়েছি ১৯.৬০৮। ফাইনালি আমরা সরকারের রাজস্ব আয় পেয়েছি। ভর্তুকি দিলে যোগান সমীকরণ পরিবর্তন হবে সেটা বলে দিলাম। ৳৩ ভর্তুকি দিলাম। ভর্তুকি দিলে আমরা যোগান সমীকরণ পরিবর্তন করেছি। আবার আমি এদিকে ৩ না বসিয়ে ২ বসিয়েছি না? দেখো ভুল করে ফেলেছি। এই যে ফাইনালি আমরা আমাদের পূর্বে যে অঙ্কটা ছিল এখানে আমরা ভর্তুকির অঙ্কটা ফলাফলটা দেখেছিলাম। দাম আসছে ৳১৬.৬, পরিমাণ দেখা যাচ্ছে বেড়ে গেছে। অর্থাৎ ভর্তুকি দিলে দাম কমে যায়, ভারসাম্য পরিমাণ কমে যায়। আমাদের এই অঙ্কে ভারসাম্য দাম ছিল ৳১৭, পরিমাণ ছিল 91 একক। ভর্তুকি দেওয়ার ফলে সেই ৳১৭ জিনিস সেখানে হয়ে গেছে ৳১৪.৬, পরিমাণ হয়ে গেছে 91 একক থেকে বৃদ্ধি পেয়ে 95.8 একক। ভর্তুকি দিলে সরকারের রাজস্ব ব্যয় হয়, খরচ হয়। সেই খরচটা আমরা বের করে ফেললাম। ফাইনালি আমরা কিছু সিদ্ধান্ত নিলাম। ট্যাক্স বসালে দাম বাড়বে, পরিমাণ কমবে, ভোক্তা বা ক্রেতা ক্ষতিগ্রস্ত হবে। ভর্তুকি দিলে দাম কমে যাবে, ভারসাম্য পরিমাণ বেড়ে যাবে, ক্রেতা লাভবান হবে। এই ছিল আমাদের এতদিনকার সকল কোয়েশ্চেনের মূল আলোচনা বা মূল বিষয়বস্তু। আমার মনে হয় আজকের ক্লাস যারা করেছো বা যারা পূর্বের ক্লাসগুলোও করেছো, তোমাদের আজকের সকল খুঁটিনাটি বিষয়গুলো একদম ক্লিয়ার হয়েছে। তোমরা শান্তিতে ঘুমাইতে পারবা। অঙ্কগুলা এখন তোমাদের কাছে একদম ফকফকা বলে না একটা চিটাগাং ভাষায় কথা, ফকফকা হয়ে গেছে। আমার মনে হয় না আজকে তোমাদের কোনো প্রশ্ন থাকবে। তারপর আমি ফর্মালিটিস মেইনটেইন করতে গিয়ে বললাম, ক্লাস সম্পর্কিত কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করো। স্যার ভর্তুকির অঙ্কটা একটু দেখি। ভর্তুকি কি দেখতে চাচ্ছ আমাকে সেটা বলো। এটা? হ্যাঁ, হ্যাঁ। এইখানে স্যার এটা একটু ভর্তুকি দিলে আমাদের যোগান এখানে সমীকরণ পরিবর্তন হবে। সেটা যোগ হবে। এটাই। তোমার কোনো প্রশ্ন আমি হ্যাঁ? স্যার ট্যাক্স সমাধানের যে টপিকটা বলেছেন এটা একটু রিপিট করেন স্যার। কোনটা? ট্যাক্স
ট্যাক্স যখন সমান হবে বলেছেন যেটা মানও পরিবর্তিত ও থাকবে। আচ্ছা, আচ্ছা সেটা? আচ্ছা দেখো, আমরা ক্রেতার হ্যাঁ, দেখাচ্ছি। ক্রেতার উপর কয় টাকা ট্যাক্স বসিয়েছি? ৳2 তখন দাম কত আসছে? ১৬,০০০ না, ৳2 যোগ করে কত আসছে? ভারসাম্য পরিমাণ, ২৭ রাজস্ব। ১০০ এবার এই ট্যাক্সটা আমরা যখন বিক্রেতার উপর বসিয়েছিলাম, এই যে দেখো বিক্রেতার উপর ৳2 ট্যাক্স বসিয়েছি। দাম ৳১৮.৬ বিক্রয় পরিমাণ এত, রাজস্ব এত একদম সেম না? অর্থাৎ হুম। একক কর ক্রেতার উপর একই পরিমাণ একক কর ক্রেতার উপর বসালে এবং বিক্রেতার উপর বসালে ফলাফল একই থাকবে। আচ্ছা এটাও লিখে দিই আমি। আর কার জানি প্রশ্ন ছিল? একক ক ক্রেতা এবং বিক্রেতার উপর বসালে ফলাফল একই হয়। এই আরকি। মূলত আমরা আ ৮ নাম্বার অঙ্কটার ব্যাখ্যাই আজকে করেছি একসাথে। আমাদের ৮ নাম্বার অঙ্কটা ছিল দেখো তো এই যে ৮ নাম্বার ক্লাসটা ১২ নাম্বার সমস্যাটা ছিল আমি তোমাদেরকে বারবার বলেছিলাম এই যে আমাদের ১২ নাম্বার সমস্যাটা মূলত সকল ক্লাসের সমষ্টি। এইখানে আমি সবগুলোই হেডলাইন দেখো ১ থেকে ৭ পর্যন্ত সকল ক্লাসসমূহ একটি সমস্যার মাধ্যমে সমাধান। এখানে বিক্রয় কর, ক্রয় কর, ভর্তুকি সবকিছুই ছিল ৮ নম্বর ক্লাসটাতে। ১২ নম্বর সমস্যায়। আজকে আমি একই বিষয়গুলো আরো ক্লোজ ভাবে ক্লিয়ার ভাবে আলোচনা করে দিয়েছি। তোমাদের এখনো যদি কনফিউশন থাকে তোমরা সংশ্লিষ্ট ক্লাসগুলো করে নিতে পারো। যেমন এই যে ১২ নম্বর ক্লাস, আমার ১১ নম্বর ক্লাস এখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আমার ১০ নম্বর ক্লাস, সরি ১০ নম্বর প্রশ্ন, ৬ নম্বর ক্লাস, ৯ নম্বর প্রশ্ন সবগুলো আমি তোমাদেরকে রেকর্ড ক্লাস ভিডিও আকারে পিডিএফ আকারে দিয়ে দিয়েছি। আমি স্যার ১২ নম্বর ক্লাসটা দেন নাই। রেকর্ড ক্লাস দেন নাই। আমি দিয়েছি। তুমি হয়তো জানো না অথবা তুমি গ্রুপে অ্যাক্টিভ নাও। না এটা হতে পারে। আমি বারবার বলে দিয়েছি। ৩ দিন ধরে আমি মেসেজ দিচ্ছি, ক্লাস দিয়েছি। যাই হোক আজকে আমার ক্লাস এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। নমস্কার স্যার। নমস্কার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।